আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আস্থা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 24। সকালে ঘুম থেকে উঠেই ফিওনা সোজা খরগোশটির দিকে গেল। আজ তাকে খাঁচায় রেখেছে, তাই খাবারটুকু দিয়ে নিশ্চিন্ত হলো। এরপর পা চলল অ্যাকোয়ারার কক্ষের দিকে, কিন্তু কক্ষ খালি দেখে একটু অবাক হলো। কিছুটা চিন্তিত হয়ে দ্রুত কিচেনে এলো ফিওনা। সেখানে গিয়ে দেখলো অ্যাকোয়ারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। ফিওনা মৃদু ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কি হলো অ্যাকোয়ারা, আজ তুমি আমাকে ডাকলে না কেন? আর একা একা কাজ করছো কেন? কেউ দেখে ফেললে তো সমস্যা হয়ে যাবে। অ্যাকোয়ারা একটু হাসলো। আরে চিন্তা করো না ফিও, এদিকে কেউ নেই। আলভিরা, থারিনিয়াস আর প্রিন্স সবাই কোথাও বাইরে গেছে। ফিওনা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও যাক বাবা, তাহলে বেঁচে গেলাম। অ্যাকোয়ারা ফিওনার দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, চলো দুজনে নাস্তা সেরে নিই, পরে একটু ছাদে যাব। ফিওনা একটু দ্বিধার সুরে বলল, কিন্তু তোমাদের প্রিন্সের অনুমতি ছাড়া ছাদে যাওয়া কি ঠিক হবে? অ্যাকোয়ারা নির্ভর ভঙ্গিতে বলল, প্রিন্স তো সকালে বেরিয়ে গেছেন, ওদের ফিরতে রাত হবে। আমরা তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি ফিরে আসবো, কেউ জানতেও পারবে না। ফিওনা হালকা হাসি দিয়ে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, তাহলে আমি নাস্তা করে একেবারে গোসল সেরে নেব। এরপর দুজনে একসঙ্গে মনোযোগ দিয়ে ব্রেকফাস্ট বানাতে লাগলো। সামনের কিছু মুহূর্তের জন্য নিজেরাই নিজেদের নির্ভীক সঙ্গী হয়ে উঠল। অন্যদিকে প্রিন্স, জ্যাসপার, থারিনিয়াস আর আলভিরা এক গোপন স্থানে উপস্থিত ছিল। স্থানটি নির্জন, মেঘাচ্ছন্ন আকাশের নিচে, চারপাশ রহস্যের ছায়ায় ঢাকা। আলো আধারিতে আবৃত এই পরিবেশে থারিনিয়াস কিছুটা উত্তেজিতভাবে বলল, প্রিন্স, একটা বিশেষ খবর আছে। জ্যাসপার গভীর দৃষ্টিতে তাকালো, তার কণ্ঠে সুপ্ত উৎকণ্ঠার সুর। কি খবর? থারিনিয়াস একটু গভীর ভঙ্গিতে বলল, আমি দীর্ঘদিন ধরে ব্যাপারটি পর্যবেক্ষণ করছি, কিন্তু মিস্টার চেন সিং এর সম্পর্কে কোনো খোঁজ পাচ্ছি না। এমনকি তাকে কোথাও দেখাও যাচ্ছে না, কোথাও। অনেক দিন হয়ে গেল। ব্যাপারটা খুবই অস্বাভাবিক লাগছে আমার কাছে। উনি আবার নতুন কোনো পরিকল্পনা করেননি তো এথেরিয়ানকে নিয়ে? এ কথায় জ্যাসপার চিন্তিত হয়ে গেল। চেন সিং এর আচমকা এই অন্তর্ধানকে সে সহজে মেনে নিতে পারছিল না, তবুও পরক্ষণে ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিল। জ্যাসপার কঠিন দৃষ্টি নিয়ে থার্নিয়াসের দিকে তাকিয়ে বলল, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের এখন পূর্ণ মনোযোগ দিয়ে মিটিংয়ের বিষয়ে ফোকাস করতে হবে। প্রতিটা মুহূর্ত নিখুঁত হতে হবে, যেন কোনো ভুল না হয়। ডক্টর আর্থার যেদিন তারিখ নির্ধারণ করবে সেদিন আমি একটুখানি শান্তি পাবো। মিটিংয়ের আগ পর্যন্ত আমি আর কোনো বিষয়ে মাথা ঘামাতে চাই না। থার্নিয়াস, তার কণ্ঠের অটলতায় থার্নিয়াস বুঝতে পারল জ্যাসপারের মনের মধ্যে কোনো দ্বিধা নেই। দিনের পর দিন, রাতের পর রাত ধরে মিস্টার চেন সিং বন্দি অবস্থায় রয়েছেন। প্রতিদিনের মতো তাকে খাবার সরবরাহ করা হচ্ছে। তিনি একটা বিশেষ উদ্দেশ্যের জন্য জীবিত আছেন, কারণ তার কাছে এমন কিছু মূল্যবান তথ্য রয়েছে যা ওয়াংলি নিজেও জানেন না। এই তথ্যের আশায় তাকে বন্দি অবস্থায় রেখে যত্ন সহকারে তার পরিচর্যা করা হচ্ছে। অন্যদিকে মিস ঝাংপেরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তাকে জানানো হয়েছে যে মিস্টার চেন সিং আর ফিওনা গ্রিসে গেছেন বিশেষ কাজে। এই সংবাদ দিয়েছে মিস্টার লিউঝান। কিন্তু ফিওনার অনুপস্থিতি নিয়ে ডক্টর লিউঝান এখনও উদ্বিগ্ন। প্রায়শই ফিওনার খোঁজখবর নিতে চেষ্টা করে। ফিওনার বান্ধবী লিয়ার সাথেও দেখা করেছিল, কিন্তু লিয়াও তার বন্ধুর কোনো খোঁজ জানে না। তারাও এই নিখোঁজের ঘটনায় গভীর উদ্বিগ্ন, যেখানে অদৃশ্য কোনো রহস্য তাদের তাড়া করছে। অবশেষে ফিওনা ছাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। আজকের সাজে তার মৃদু স্বাচ্ছন্দ্য স্পর্শ। সে বেছে নিয়েছে একটি সাদা হালকা মিহি কাপড়ের লম্বা কোটি। কোটির নিচে এক টুকরো গোলাপির ছোঁয়া। একটা ছোট্ট পাতলা ক্রপ টি শার্ট যা তার কোমরের সূক্ষ্মতা প্রকাশ করছে। তার সাথে ছিল একটা জিন্সের প্যান্ট। প্যান্টটা হাঁটুর অনেক উপরে এসে থেমেছে। চীনের ঐতিহ্যের ছোঁয়া থাকা সত্ত্বেও এতে আধুনিকতা স্পষ্ট। চুল আঁচড়ে সাজতে খুব বেশি সময় লাগেনি, কিন্তু তার অবিন্যস্ত চুলগুলো একরকম নান্দনিকতার ছোঁয়া নিয়ে দাঁড়িয়েছে। যদিও তার কোনো মেকআপ ছিল না, তার মুখে স্নিগ্ধতার অভিব্যক্তির কোনো অভাব ছিল না। তবে এই বন্দি জীবনের সাজগোজের কোনো আগ্রহ নেই তার। একঘেয়েমি আর অবরুদ্ধতার ভার তার মনের উপর চাপিয়ে রেখেছে এক অদৃশ্য শৃঙ্খল। তার শাস্তি ইচ্ছা করে না, এমনকি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে দেখার রুচিটুকু হারিয়ে গেছে। এই সীমাবদ্ধ জীবনে প্রতিটি দিন এরকমই বিষণ্ণতায় ঢাকা। সাজানোর মতো কোনো স্বপ্ন কিংবা খুশি আর অবশিষ্ট নেই ফিওনার মনে। অ্যাকোয়ারা ফ্লোরা স্টাইলের একটি ফ্রক পরেছে, যার কোমল ডিজাইনে এক স্বপ্নীল অন্য গ্রহের পরীর মতো লাগছে। তার নীল রঙের চুলগুলোর সাথে ফ্রকের নকশা এমনভাবে মিশেছে যে তাকে দেখে মনে হয় কল্পনার কোনো রাজকুমারী। ফিওনাকে দেখে অ্যাকোয়ারা মৃদু হাসি দিয়ে বলল, বাহ, আজকে তোমাকে অন্যরকম লাগছে ফিও। ফিওনা একটু লজ্জা পেয়ে উত্তর দিল, বেশি খারাপ লাগছে? আসলে আমার এই ড্রেসটা চীনে বেশ জনপ্রিয়। এরকম পোশাক পরে ওখানকার মেয়েরা। তবে থারিনিয়াসের মাঝে মাঝে বিভিন্ন ধরনের ড্রেস নিয়ে আসে।
একরা মাথা নেড়ে বলল, হ্যাঁ, বারবার এই শহর থেকে পোশাক আনতে গেলে একটু ঝুঁকি আছে, তাইও বিভিন্ন শহরে বিভিন্ন ধরনের জামাকাপড় নিয়ে আসে। কথার ফাঁকে তারা ছাদের দিকে যেতে শুরু করলো। কাঠের সিঁড়িগুলো বেয়ে উপরে উঠতে উঠতে ফিওনা একরার মধ্যে হালকা কথা চলতে থাকলো। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তাদের বন্ধু জীবনে একঘেয়েমি কিছুটা হলেও দূর করে। অবশেষে ফিওনা ছাদের ভেতরে পা রেখে কিছুটা থমকে গেল। ছাদটি ছিল এক বিস্ময়কর স্থান, যেখানে প্রতিটি কোণা, প্রতিটি বক্রতা এক অজানা রহস্য লুকিয়েছিল। চারপাশে নির্মিত গ্লাস রেলিং, যার মাধ্যমে ছাদের অপর প্রান্তের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছিল। গ্লাসের উপর সূর্যের আলো যখন পড়ছিল, তখন সেটা এক অদ্ভুত ঝলকানির সৃষ্টি হচ্ছিল। পায়ের নিচে ফ্লোরে ছিল অন্যরকম এক ধরনের পাথরের ওপর সূক্ষ্ম রঙিন কারুকাজ করা। ফিওনা স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। চোখের সামনে ছাদের চারপাশে টবে থাকা ফুলগুলো তাকে মন্ত্রমুগ্ধের মতো আকর্ষণ করছিল। প্রতিটা ফুলের আকার, রং, গন্ধ এক ভিন্ন দুনিয়ার কথা বলছে। তার চোখে কিছুক্ষণ হারিয়ে গিয়েছিল এত সব ফুল, এত সব নতুন রুমের সমাহার, যা সে আগে কখনো দেখেনি। একবার তার পাশ দিয়ে আসতে আসতে এক এক করে ফুলগুলোর পরিচয় দিতে শুরু করলো। ফিওনা একবার পিছে পিছে হাঁটছে আর মন দিয়ে ফুলের বর্ণনা শুনছে। একটা ফুলের সামনে যে একবার বলল, স্ফটিক মণি, এটি দেখো ফিওনা, এই ফুলটা স্ফটিকের মতো উজ্জ্বল, তার প্রতিটা পাপড়ি রূপালী রশ্মির মতো আলো বিকিরণ করে। আর এইটা একবারে বলল ধূসর পাতার ফুল, যেটার পাপড়ির রং সাদা আর ধূসর ছিল, মেঘের মধ্যে সূর্য ওঠার দৃশ্য। এই ফুলটা হচ্ছে অগ্নিপথ নাম, একবারে বলল। এই ফুলের পাপড়ি লাল আর সোনালি ছিল, অগ্নিময়তা আভার মতো। এই ফুলটা, এটার পাপড়ি নীলাভ আর সোনালি আভার ছিল। একবারে আবারও বলল, আলোর মুকুট, চাঁদনি, ঝর্ণা, ধ্বংস ফুল। ফিওনা এক এক করে প্রতিটি ফুলের সৌন্দর্য আর রহস্যে আচ্ছন্ন হয়ে পড়ছিল। তার চোখে নতুন পৃথিবী উন্মোচিত হচ্ছিল। একবারের কথাগুলো তার মনে গভীরভাবে নুয়ে যাচ্ছিল। তার অনুভূতি একে একে ফুটে উঠছিল ছাদের প্রতিটি কোণে। এক পাশের ফুল দেখা শেষে ফিওনা একবারের সাথে অন্য পাশে গেলে ফুল দেখতে। একবারে ফিওনাকে আরেক পাশে কিছু ফুলের বর্ণনা দিতে শুরু করলো, আর ফিওনা একে একে ফুলের সৌন্দর্যে মুগ্ধ চোখে তাকিয়েছিল। তার সামনের ফুলগুলি ছিল এক একটি জীবন্ত কবিতা। হিমাবাহ গোলাপ, নীলকমলাবেশ ফুল সহ বিভিন্ন ধরনের ফুল। ফিওনা অবাক হয়ে প্রশ্ন করলো, আচ্ছা একবারা, এই ফুলগুলো কি কখনো যত্ন নিতে হয় না, পানি দিতে হয় না? একবারে হাসতে হাসতে বলল, না, সবসময় নয়, শুধু গ্রীষ্মকালীন সময় পানির দরকার হয়, তবে সেটা খুবই কম। ওই যে ছাদের ফ্লোরের নিচে একটা সিস্টেম আছে, অটো স্প্রিং ওয়াটারিং সিস্টেম। একবারে পুনরায় বলল, এটা এমন একটা সিস্টেম যা প্রাকৃতিকভাবে বা আধুনিক প্রযুক্তির মাধ্যমে গাছগুলোর স্বয়ংক্রিয় পানি সরবরাহ করে, যেখানে পাইপের ছিদ্র দিয়ে পানি ছড়িয়ে পড়ে একাধিক বাটন দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। অনেকগুলো মোটা লোহার পাইপ পাতা আছে, আর সেই পাইপগুলোর মধ্যে ছিদ্র রয়েছে। একে একে পানি দেওয়ার সময় ওই ছিদ্রগুলোতেই পানি ছড়িয়ে পড়ে পুরো ছাদে। ফিওনা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে এভাবে পানি দিতে হয় কোনো সমস্যা হয় না ফ্লোরে হাঁটার সময়? ছাদের এক কোণে দাঁড়িয়ে ফিওনা একোয়ার থেকে গাছগুলোর পরিচর্যার এক অদ্ভুত সিস্টেমের কথা শুনে অবাক হয়ে গেল। একোয়ারা গর্বিতভাবে উত্তর দিল, এটা হচ্ছে আধুনিক পানি সিস্টেম, যা ফ্লোরের নিচে থাকা লোহার পাইপের মাধ্যমে কাজ করে। এগুলোতে ছোট ছোট ছিদ্র আছে, যেগুলো থেকে পানি বের হয়ে সোজা গাছের গোড়ায় পৌঁছাবে। তবে আশ্চর্যের বিষয়, একোয়ারা ফিওনাকে বলল, এখানে কোনো রকম জল দূষণ বা সমস্যা হয় না, এই শুধু বাটনগুলো প্রেস করতে হয়। সে একটি সাদা গোলাকার বাটনের দিকে নির্দেশ করলো, যেটি ছাদের ফ্লোরের এক কোণে স্থাপন করা ছিল। ফিওনা কৌতূহলী প্রশ্ন করলো, এই সিস্টেমটা কি খুবই জটিল? না, খুব সহজ। একবার হাসতে হাসতে বলল, ফ্লোরের নিচের পাইপগুলো তৈরি করা হয়েছে এমনভাবে যেন যখন তুমি বাটন চিপবে, সিস্টেম অটোমেটিকলি সক্রিয় হয়ে যাবে আর পানি প্রবাহ শুরু হবে। যা বাটনগুলো এমনভাবে রাখা হয়েছে যাতে হাঁটার সময় কোনো অসুবিধা না হয়, তার সূক্ষ্ম আর মসৃণ অবস্থায় আছে। ফিওনা আরও অবাক হয়ে বলল, এটা তো খুবই ইন্টারেস্টিং সিস্টেম, তো একদম নিখুঁত। একোয়ারা মৃদু হেসে ফিওনাকে বলল, তুমি একটু থাকো, আমি আসছি, একটা জিনিস ভুলে গেছি, দাঁড়াও, একটু সময় লাগবে। ফিওনা মাথা নেড়ে সম্মতি জানালো, ঠিক আছে, একো তাড়াতাড়ি এসো। একোরা দ্রুত পা চালিয়ে ছাদ থেকে নেমে গেল। তার চলে যাওয়ার মুহূর্তে ফিওনা চারপাশে শান্তি ভর করলো। ছাদের ফুল গাছগুলো সেই অদ্ভুত ফুলের সুগন্ধ আর হালকা বাতাসের মৃদু নিঃশ্বাস তাকে অদ্ভুত প্রশান্তির মধ্যে ডুবিয়ে দিল। ফিওনা নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো, তার চোখে কিছুটা চিন্তা, কিছুটা বিরক্তি। এত সুন্দর এই জায়গাটা, তবুও কিছু একটা ছিল যা তার মনকে অস্থির করে তুলল। ছাদের কিনারে এসে দাঁড়ালো ফিওনা। চারপাশে তাকালি শুধু পাহাড় আর পাহাড়, সবুজে আচ্ছাদিত প্রকৃতি অবশেষে আর একবার আকাশের সীমানায় মিশে গেছে। মেঘগুলো এত কাছে, হাত বাড়িয়ে ছুঁয়ে দেওয়া যাবে। এই দৃশ্য ছিল কোনো স্বপ্নের মতো। ফিওনা চোখ বন্ধ করে কিছুটা অবাক হয়ে হাত বাড়ালো।
মেঘের নরম গাঁথনে প্রথমে হাতটি ছুঁয়ে গেল, ঠান্ডা অনুভূতি সারা শরীরে ছুঁয়ে পড়ল। হঠাৎ ফিওনার মাথায় একটা দুষ্টি বুদ্ধি এলো। আচ্ছা, অ্যাকুয়ারা যে পানি দেওয়ার সিস্টেমের কথা বলছিল, যদি আমি সেই সিস্টেমটি চালু করি তাহলে তো দেখতে পাবো কিভাবে গাছগুলোতে পানি দেওয়া হয়। এই চিন্তা মনে আসতে ফিওনা ফ্লোরের কাছে থাকা একটা বাটনে প্রেস করলো। ঠিক তখনই সিস্টেমের ভিতরে একটা নড়াচড়া শুরু হলো। এক মুহূর্তে চারপাশে থাকা ফ্লোরের সব পাইপ থেকে পানি বেরোতে শুরু করলো। মনে হচ্ছে কোনো ঝর্ণা থেকে তারিফের মতো স্রোত বেয়ে আসছে। প্রথমে অল্প কিছু, তারপর আরো দ্রুত গতিতে পানি ছড়িয়ে পড়লো। সবগুলো পাইপ থেকে একসঙ্গে বেরিয়ে আসছিল। ফিওনা অবাক হয়ে দাঁড়িয়ে থাকলো। পুরো ছাদ এক নিমেষে পানিতে ভিজে গেল। তার শরীরে জামা কাপড় একেবারে ভিজে স্যাঁতসেঁতে হয়ে গেছে। সে চিৎকার করে ডাকতে লাগলো, অ্যাকুয়ারা! তবে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ফিওনা হতভম্ব হয়ে আবার একাধিকবার বাটন প্রেস করতে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না। পানির প্রবাহ থামলো না, বরং আরো জোরে বের হতে লাগলো। এদিকে ছাদে প্রবেশ করা আর বের হওয়ার সিস্টেম ফিওনা জানে না। একদম নিজেই তার ভুল বুঝতে পারলো। সে যে সিস্টেমটি চালু করেছিল তা কাজ করেছে, কিন্তু বন্ধ করার উপায় সে জানে না। সেখান থেকে বের হওয়ার পানি থামানো সম্ভব ছিল না। অ্যাকুয়ারা জানতো এই সিস্টেমের সঠিক কৌশল। ফিওনা একাধিকবার বাটন প্রেস করার ফলে জল প্রবাহ এতটাই তীব্র হয়ে ওঠে, ফিওনার শরীরে পড়া প্রতিটি ফোঁটা মনে হচ্ছিল ধারালো কাটার মতো। পানি শক্ত হয়ে গায়ে আঁচড় পড়ছিল। সে সরে যেতে চেষ্টা করলো, কিন্তু চারিদিক থেকে আসা পানি তাকে এক জায়গায় আটকে রেখেছে। প্রথমে সামান্য অস্বস্তি, তারপর ধীরে ধীরে ব্যথার অনুভূতি হতে লাগলো। ফিওনার ভিজে যাওয়া শরীরের সঙ্গে সঙ্গে তার পুরো শরীর ঠান্ডায় কাঁপতে শুরু করলো। পানি এতটাই প্রবল ছিল যে তার শরীরের উপর আছড়ে পড়তে পড়তে এক ধরনের ভারী অনুভূতি সৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে ফিওনার কনুই ধরে একটা শক্ত হাতের টান দিয়ে তাকে নিজের দিকে ঘোরালো। প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও চোখের সামনে অন্ধকারের মধ্য দিয়ে একটা অবয়ব স্পষ্ট হতে লাগলো। তার হৃদস্পন্দন কিছুটা দ্রুত হয়ে উঠলো, কিন্তু ঠিক কি অনুভব করছে, আশ্বস্ত হবে নাকি ভয় পাবে, সেই মুহূর্তে ঠিক করতে পারছিল না। তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি এক চমকানো দৃষ্টিতে তাকে দেখে যাচ্ছিল। সেই সবুজ চোখ দুটি গভীর কোনো রহস্যে মোড়া ছিল। সেই চোখগুলো সরাসরি ফিওনার দিকে তাকিয়ে তার আত্মাকে ছুঁয়ে যাচ্ছিল। তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ। জ্যাসপার কণ্ঠে বলল, এই মেয়ে, তুমি ছাদে কি করছো? কার অনুমতি নিয়ে এখানে এসেছো? আর এসব তুমি কি করেছো? তার কথায় অসন্তুষ্টির গভীরতা ছিল, কিন্তু সেই মুহূর্তে ফিওনা শুধু এক মুহূর্তের জন্য তীব্র শীতলতা অনুভব করলো। জ্যাসপার পুরোপুরি ভিজে গেছে, তার কালো ব্লেজারের উপর পানি পড়ছে। ফিওনাকে শক্তভাবে ছেড়ে দিয়ে জ্যাসপার দ্রুত সেই বাটন প্রেস করতে শুরু করলো। তবে বাটনগুলো একাধিকবার প্রেস করার কারণে কন্ট্রোল সিস্টেম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বাটন কাজ না করায় জ্যাসপার হতাশ হয় একেবারে সিস্টেমটা ঠিকঠাক করতে চেষ্টা করছিল। তার চোখে ছাপে ছিল স্পষ্ট। হঠাৎ করে জ্যাসপারের চোখ গেল ফিওনার দিকে। ফিওনা যে পোশাকটি পরেছিল তা হালকা গোলাপি আর সাদা রঙের জামা। ভিজে যাওয়ার পর একে একে তার শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট হয়ে উঠতে লাগলো। জামার কাপড়টি এতটুকু পাতলা হয়ে গিয়েছিল যে পানি চলতে চলতে তা দেহের সঙ্গে আটসাঁট হয়ে গেছে। ফিওনার কোমর, বুকের রেখা, শারীরিক গঠন স্পষ্ট দেখা যাচ্ছিল। এমন দৃশ্যের কারণে জ্যাসপার এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। জামাটি ভিজে গিয়ে তার ত্বকের সঙ্গে লেগে থাকা অনেক কিছু একে একে উন্মোচিত হয়ে যেতে লাগলো, যা চোখে পড়ার মতো। জ্যাসপার দ্রুত উঠে এসে ফিওনার সামনে দাঁড়ালো। তার চোখে তীব্র অস্থিরতা। তার হাত তড়িঘড়ি করে নিজের কালো ব্লেজারটি খুলে ফিওনার দিকে বাড়িয়ে দিল। ফিওনার বুকের দিকে ব্লেজারটি ধরার সাথে সাথেই ফিওনার ভিজে পোশাকের কিছুটা আড়াল হয়ে গেল। ফিওনা অবাক হয়ে তখন কিছু বুঝতে পারল না। তার মুখে অজ্ঞতা ফুটে উঠল। জ্যাসপার আবার ফিরে যায় নিজের জায়গায়, সিস্টেমের কাছে। বাটনটি ঠিক করার প্রচেষ্টায় তার চোখের গভীরতা তৎপর। কিছুটা পানি কমেছে, তবে পুরোপুরি বন্ধ হয়নি। ছাদের ভেজা পটভূমিতে পানি ছড়িয়ে পড়েছিল, পুরো ছাদটাই ঢেকে যাচ্ছে। ফিওনার মাথা ঘুরে যাচ্ছিল, তবে কোনো উত্তর ছিল না। সঠিক পরিস্থিতি সে নিজেও বুঝে উঠতে পারছিল না। পানি হঠাৎ আরো কয়েকটি ছিদ্র দিয়ে গলগলিয়ে বেরিয়ে আসতে শুরু করলো, আর তার ঝাপটায় জ্যাসপার পুরোপুরি ভিজে গেল। তার পরনে ছিল সাদা শার্ট আর কালো টাই, যা দ্রুত পানিতে ভিজে গাঢ় হয়ে গেল। বিরক্তির সঙ্গে কিন্তু অভ্যস্ততার দক্ষতায় সে একটানে টাই খুলে ফেললো। আর যখন ঝাপটানো পানি শার্টের উপর এসে পড়লো, তাতে কয়েকটি বোতামও ঢিলে হয়ে খুলে গেল। তারপর শক্ত পোক্ত বুক স্পষ্ট হয়ে উঠল। তার চুলগুলো ভিজে গিয়ে কপালের কাছে এসে লেপ্টে যাচ্ছে, তাই ভেজা আঙুলের সাহায্যে সেগুলো পেছনের দিকে ঠেলে সরাতে লাগলো। দূরে দাঁড়িয়ে থাকা ফিওনা মুগ্ধ হয়ে তাকিয়েছিল। ফিওনার হৃদস্পন্দন তীব্র হয়ে উঠছিল, বুকে ঢেউ তুলছিল প্রতিটি ধুকপুক। তার চোখের সামনে এক হাঁটু ভেঙে বসে থাকা জ্যাসপার, ভেজা শার্ট গায়ে লেপ্টে আছে, তার মসৃণ ত্বক আর মজবুত পেশিগুলো স্পষ্ট। ফিওনা নিজেকে সামলাতে পারছে না। তার চোখ পলকহীন জ্যাসপারকে ঠিক এই মুহূর্তে গিলে খাচ্ছে। এমন অস্বাভাবিক আর আবেগে ভরা দৃশ্যে ফিওনার সমস্ত জগৎ থেমে গিয়েছে। তার দৃষ্টি নির্লজ্জের মতো আটকে আছে এই অপরূপ মুহূর্তে।
জ্যাসপার ফিওনার দিকে আবার তাকালো, তার দৃষ্টিতে তীক্ষ্ণতা ফুটে উঠল। ভ্রু দুটি কুঁচকে গেল, কিছু অনুমান করতে চেষ্টা করলো। ফিওনা এক দৃষ্টিতে তাকিয়েছিল, তখনও তার চারপাশের সবকিছু থেকে সে বিচ্ছিন্ন, এতটাই গভীরভাবে ডুবে গিয়েছিল যে কখন যে জ্যাসপারের জড়িয়ে দেওয়া ব্লেজারটি তার বুক থেকে পড়ে গেছে কোনো হুঁশই ছিল না। ফিওনার নজর ছিল কেবল জ্যাসপারের দিকে, তার চারপাশের বাস্তবতা তখন অর্থহীন, আর সে বুঝতেও পারেনি কেন জ্যাসপার তার গায়ে ব্লেজার জড়িয়ে দিয়েছিল। পানি একেবারে পড়া বন্ধ হয়ে গেল, ঝিরিঝিরি করে একটু একটু করে ছাড়তে লাগলো। জ্যাসপার ধীর পায়ে উঠে এসে আবার ফিওনার দিকে আসতে শুরু করলো, কিন্তু ঠিক তখনই ফিওনার ধ্যান ভেঙে গেল। এক পলকে ফিওনা নিজেকে সামলে নিল, কিন্তু তার মনে এক ধরনের অস্থিরতা চলছিল। ও ফিওনা মনে মনে আবার নিজেকে গালি দিতে লাগলো। আবারও তুই এইভাবে তাকিয়েছিলি, এই ফায়ার মনস্টারটা বোধহয় বুঝে ফেলেছে তুই তাকে চোখ দিয়ে সর্বনাশ করছিলি। এখন কি করবি, কিভাবে সামলাবি পরিস্থিতি? জ্যাসপার হঠাৎ করে ফিওনার একদম সামনে এসে দাঁড়ালো, তার ভঙ্গি থেকে রাগ, অবাক করা এক ধরনের ঠান্ডা তীব্রতা বের হয়ে আসছিল। আমাকে সিরিয়াস করতে চাইছো? তার কণ্ঠে চরম অবিশ্বাস আর কঠোরতা ছিল। সিরিয়াসলি? একজন ড্রাগনকে তুমি নিজের প্রতি ফিল করাতে চাইছো? নিজের বডি এভাবে শো করে কি প্রমাণ করতে চাইছো? এভাবে সব পুরুষকে বডি শো করে সিরিয়াস করো? ফিওনা হতভম্ব হয়ে যায়, একটুও নড়তে পারে না। তার মনে একের পর এক প্রশ্ন উঠছিল, কিছুই বুঝতে পারছে না এই লোকটা কি বলছে। তার চোখ ছলছল করে উঠল, অস্বস্তিতে গা ঠান্ডা হয়ে আসলো। কি সব কথা, কেন সে এমন কথা বলছে? ফিওনা এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল, সঠিক শব্দ খুঁজে পাচ্ছিল না। জ্যাসপারের কথাগুলো তীব্র ছিল, কিন্তু তার উপর থেকে উনি এমনভাবে কথা বলছিল মনে হয় যেন ফিওনার একান্ত জীবন সম্পর্কে সব জানে। এই ব্যক্তির কঠোর বাক্যে আর অবহেলা তাকে পুরোপুরি অপ্রস্তুত করে রেখেছিল। পৃথিবীটাও থমকে গিয়েছিল এক মুহূর্তে। আপনার কি মাথা খারাপ? ফিওনা বিরক্তির মুখে প্রতিটি শব্দ উচ্চারণ করল। কি সব আজে বাজে কথা বলছেন? আমি কেন আপনাকে সিরিয়াস করতে যাব? আর আমি আজ পর্যন্ত কোনো ছেলের সামনে যাইনি, আমার কোনো ছেলে বন্ধুও ছিল না। জ্যাসপার তীক্ষ্ণ চোখে এক মুহূর্তের জন্য কিছুটা বিরতি এলো। সে আরো অটল হয়ে বলল, ও তাই, তাহলে ডক্টর লিউ ঝান, যার সাথে রাস্তায় দাঁড়িয়ে একদিন কথা বলছিলে? জ্যাসপার তার দিকে কিছুক্ষণ তাকালো, তারপর ফিওনা অবলীলে উত্তর দিল, উনি মিস ঝাংয়ের ডক্টর আর আমার গ্র্যান্ডপার পার্টনারের নাতি। তাই, আর মাত্র একদিনে তার সাথে কিছু সময়ের জন্য দেখা হয়েছিল। আর আপনাকে কোনো কৈফিয়ত দিচ্ছি আমি? আপনার কি? ফিওনার কথা শেষ হতে না হতেই তার গলা কিছুটা কাঁপলো, কিন্তু সে নিজেকে ধরে রাখতে চাইছিল। সে জানতো এখন এই মুহূর্তে তার শুদ্ধতা আর নির্দোষতা স্পষ্ট হওয়া উচিত। জ্যাসপার কোনো পূর্বাভাস ছাড়াই ফিওনার কোমরে তার শক্ত হাত পেঁচিয়ে নিল আর তাকে সজোরে নিজের সাথে এমনভাবে মিশিয়ে নিল আকাশের কোনো প্রলয় আসন্নের মতো। তার দৃঢ় বাহুর বন্ধনে ফিওনা এতটাই অবশ হয়ে গেল যে শ্বাস নেওয়াও কঠিন হয়ে উঠল। জ্যাসপারের উচ্চতা এতটাই যে ফিওনার মুখ এসে ঠেকছে তার শক্তপোক্ত বক্ষের কাছে। ফিওনা চোখ তুলে তাকাতে বাধ্য হলো। তাকে অতিক্রম করে থাকা সেই গভীর নিষ্ঠুর সবুজ চোখের গভীরতায় এক অজানা আকর্ষণের টান অনুভব করছে। এক মুহূর্তে সে হারিয়ে গেল, চারপাশের সবকিছু ভুলে গেল। ফিওনার মনের ভিতরে ধীরে ধীরে ঢেউ তুলল এক নিঃশব্দ প্রতিধ্বনি, এক অভাবনীয় আকাঙ্ক্ষা। তার বুকের গতি ক্রমশই তীব্র হয়ে উঠল, আর তার অনুভূতি ধোঁয়ার মতো জড়িয়ে ধরল তাকে। এই ড্রাগন মনস্টারটা আসলে চায় কি? তার স্পর্শে কেন এমন অচেনা উত্তাপে পড়ে যাচ্ছে সে? জ্যাসপার একদম কাছে এসে গভীর আবেশে স্বরে বলে উঠল, তোমাকে না বলেছিলাম আমার সামনে আসবে না, আমার কাছে আসবে না, নিজেকে আমার থেকে দূরে রাখবে, মনে নেই? ফিওনা অবাক হয়ে তাকিয়ে জবাব দিল, কিন্তু আজকে তো আমি আপনার কাছে আসিনি, আপনি নিজেই এসেছেন। জ্যাসপারের চোখে এক অদ্ভুত কিছু ফুটে উঠল। তুমি আসতে বাধ্য করেছো। কেন করো বাধ্য? এমন কাজ করো যে আমি সামনে আসতে বাধ্য হই। ফিওনা বিভ্রান্ত হয়ে বলল, আমি আবার কি করেছি? এই যে আমি যখন গ্লাস হাউসে ঢুকছিলাম, ছাদের দিকে তাকিয়ে দেখলাম পানির ঝর্ণা ছড়াচ্ছে, তখনই বুঝলাম কিছু একটা ঘটেছে ছাদে, তাই তো ছুটে এসেছি। ফিওনার চোখে বিস্ময়। আপনার কেন মনে হলো এটা আমিই করেছি? জ্যাসপার ঠোঁট বাঁকিয়ে এক রুক্ষ তিরস্কারের স্বরে বলল, এমন ব্যাককেল কাজ আর কে করবে এই মাউন্টেন গ্লাস হাউসে? এই কথায় ফিওনার রাগে গা জ্বলে উঠল। নিজেকে জ্যাসপারের শক্ত বান্ধন থেকে মুক্ত করার জন্য প্রাণপণ চেষ্টা করলো, কিন্তু সে আরো শক্ত করে তাকে চেপে ধরে রাখলো। এমন অদম্য বন্ধনে ফিওনার শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে, কিন্তু সেই বন্ধনের গভীরতা এক প্রচণ্ড আকর্ষণের স্রোত বইছে, যা তাকে তার অজান্তেই এক গভীর তীব্র আবেশে আবচ্ছন্ন করে রেখেছে। জ্যাসপারের শক্তিশালী বাঁধনে বন্দী হয় ফিওনা এক পলকে বলল, ছাড়ুন আমাকে, আমি ব্যথা পাচ্ছি। জ্যাসপার নিচু কণ্ঠে তির্যক ভঙ্গিতে উত্তর দিল, ছাড়বো কেন? এটাই তো চেয়েছিলে, আমি তোমার প্রতি আকর্ষিত হয়ে তোমার কাছে আসি। ফিওনা বিস্ময়ের স্বরে বলল, আপনাকে কে বলেছে যে আমি এটা চেয়েছি? জ্যাসপারের তীক্ষ্ণ চোখে বিদ্রুপ ফুটে উঠল।
তাহলে ব্লেজার খুলে ফেলে দিয়েছো কেন? এখনো কি বুঝতে পারছো না তুমি কি অবস্থায় আছো? একবার নিজের দিকে তাকাও। ফিওনার কোমর পেঁচিয়ে রাখা জ্যাসপারের হাত কিছুটা শিথিল হলেও তার কর্ষিত বাঁধন পুরোপুরি মুক্ত হলো না। ফিওনা ধীরে ধীরে নিজের দেহের দিকে তাকাতে তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। জ্যাসপারের বলা কথাগুলো তখন তার কাছে অর্থবহ হয়ে উঠল। পলকের মধ্যে নিজেকে জ্যাসপারের হাত থেকে মুক্ত করে নিয়ে ফিওনা লজ্জায় পেছনে ফিরে দাঁড়ালো। তাড়াতাড়ি দু হাত বুকের সামনে আড়াআড়ি এনে নিজের সম্ভ্রম রক্ষা করার চেষ্টা করলো। তার নিঃশ্বাস এখনো দ্রুততায় ওঠানামা করছে, অথচ কথার উত্তর খুঁজে পাচ্ছিল না। জ্যাসপার লক্ষ্য করলো ফিওনার সারা শরীর ঠান্ডায় কাঁপছে। কোনো কথা না বলে সে মাটিতে পড়ে থাকা ব্লেজারটি তুলে আবার ফিওনার কাঁপন ধরা শরীরের ওপর আলতো করে জড়িয়ে দিল। তারপর নিঃশব্দে পিছন থেকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস কণ্ঠে বলল, চলো কক্ষে যাই, সেখানে তোমার সবকিছু দেখা যাবে। ফিওনার রক্ত মাথায় ছুটে এলো। তার কান দুটি লজ্জায় আগুনের মতো গরম হয়ে উঠল। এমন নির্লজ্জ উক্তির জবাব সে খুঁজে না পেয়ে তাড়াতাড়ি নিজের হাত দিয়ে দুই কান চেপে ধরে শব্দগুলোতে তাড়াতে চাইল। একই মুহূর্তে দূর থেকে একবারে সবকিছু লক্ষ্য করছিল। তার চোখ বিস্ময়ে ঝলসে উঠল। এ কেমন নতুন প্রিন্স! এমন আচরণ, এক অনন্য বৈপরীত্য। প্রিন্স জ্যাসপারের আচরণে অ্যাকুয়ারার মনে দ্বিধার স্রোত বইতে লাগলো। যে প্রিন্স কোনোদিন নারীর দিকে ভালো করে তাকায়নি, অ্যালিসার মতো অভিজাত ড্রাগন কন্যার সঙ্গেও যার বিবাহ ঠিক করা, তার হাতটা আজ পর্যন্ত ধরেনি জ্যাসপার, সেই তিনি কি করে আজ একটা মানব কন্যাকে এমন স্নেহময় তত্ত্বাবধানে জড়িয়ে নিচ্ছেন। ফিওনার কাঁপন দেখে ব্লেজারটি নিজের হাতে তাকে জড়িয়ে দিতে দেখে অ্যাকুয়া যেন চোখে এক নতুন জ্যাসপারকে উপস্থাপন করলো। সন্দেহ আর বিস্ময় অবশিষ্ট না থাকতে পেরে জ্যাসপারের পিছু ফিরে তাকানোর আগে অ্যাকুয়া ছাদের দরজা থেকে সরে গেল। এদিকে ফিওনার দিকে তাকিয়ে জ্যাসপার এক শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বললেন, চলো এবার নিচে যাই। কাঁপতে কাঁপতে ফিওনা তার পিছু নিল। নিস্তব্ধ সিঁড়িতে তাদের পদক্ষেপের শব্দ আরো গভীর হয়ে উঠল। ফিওনার শ্বাস আর জ্যাসপারের দীর্ঘ ছায়া সিঁড়ি বেয়ে নামতে নামতে সেই বিকেলের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দুজন একসাথে ছাদ থেকে নামতে জ্যাসপার নীরবে নিজের কক্ষের দিকে চলে গেল। ফিওনা করিডোর ধরে নিজের কক্ষের দিকে পা বাড়াতে হঠাৎ অ্যাকুয়ারার সামনে পড়ে। চোখে মুখে জিজ্ঞাসা আর উদ্বেগের ছাপ নিয়ে ফিওনা জিজ্ঞেস করলো, অ্যাকুয়ারা, তুমি আমাকে ছাদে একা রেখে কোথায় চলে গিয়েছিলে? অ্যাকুয়ারা খানিকটা বিব্রত হেসে বলল, আসলে একটা গুরুত্বপূর্ণ কাজের কথা হঠাৎ মনে পড়ে গিয়েছিল, তাই নিচে নেমেছিলাম। আর অনেকক্ষণ পরেই দেখি থারিনিয়াস আর আলবিরা হাউজে প্রবেশ করছে। ওদের সামনে তো ছাদে আসা সম্ভব ছিল না, না হলে ওরা ঠিকই ধরে ফেলতো যে তুমি ছাদে আছো। ভেবেছিলাম কিছু সময় পর তোমাকে কৌশলে ছাদ থেকে নামিয়ে আনবো, কিন্তু তখনই দেখি প্রিন্স হনহন করে ছাদের দিকে উঠে যাচ্ছেন, তাই আর সাহস পাইনি। ফিওনা একটু ভুরুকুটি করে বলল, সরি অ্যাকু, আমি আসলে কৌতূহল সামলাতে না পেরে বাটনটি চাপছিলাম। অ্যাকুয়ারা চিন্তান্বিত দৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়ে বলল, ফিওনা, এমন কোনো কাজ আর করো না প্লিজ, এতে শুধু তুমি না, আমাদের সবার বিপদ হতে পারে। এখন নিজের ঘরে যাও, জামা কাপড় পাল্টে বিশ্রাম নাও। ফিওনা এরকম মাথা নেড়ে সম্মতি জানিয়ে অ্যাকুয়ারার কাছ থেকে বিদায় নিয়ে নিজের কক্ষে চলে গেল। অ্যাকুয়ারা করিডোরের নিস্তব্ধতায় দাঁড়িয়ে থেকে এক অজানা আশঙ্কায় মগ্ন হয়ে হাঁটতে থাকে। তার মনে প্রশ্ন, কি এমন ঘটেছে প্রিন্সের মধ্যে যার ফলে সে এমন আচরণ করছে? কক্ষে প্রবেশ করে ফিওনা ভেজা কাপড় পাল্টানোর সময় ব্লেজারটা গা থেকে খুলতে এক অদম্য আকর্ষণ অনুভব করল। এক অদৃশ্য শক্তি তাকে সেই ব্লেজারটার দিকে টানছিল। তার হাত স্বয়ংক্রিয়ভাবে ব্লেজারের উপর রেখে চোখ দুটো বন্ধ করে অল্প সময়ের জন্য তার উপরের দিকে থেকে ঘ্রাণ টেনে নিতে থাকলো। সেই ঘ্রাণ এক স্নিগ্ধ মাতাল করা সুবাস, যা তার স্নায়ুতে অজান্তে প্রবাহিত হচ্ছিল। জ্যাসপারের গায়ের পারফিউমের ঘ্রাণ, তাতে ছিল কিছুটা মিষ্টি আর উষ্ণ আর আকর্ষণীয় ঘ্রাণ, যা হালকাভাবে এক ধরনের দারুচিনি আর সিগনেচার সেজলিং মশলার। ব্লেজারের প্রতিটি ভাঁজে সেই অদ্ভুত সুবাস মিশে আছে। ফিওনার দৃষ্টি জড়িয়ে এলো সেই ঘ্রাণের প্রতি। এক অদৃশ্য আর্কিটেকচারের মধ্যে লুকিয়ে ছিল কিছু একটা গভীরতা, যা তাকে আকর্ষণ করছিল তার হৃদয়ের গহীনে। সে ক্ষণিকের জন্য ঘ্রাণটিকে নিজের মধ্যে পূর্ণভাবে ধারণ করতে চাইল। সেই মুহূর্তে জ্যাসপারের উপস্থিতি প্রতিটি শ্বাসে মিশে গিয়েছিল। সারাদিন কেটে গেল, ফিওনা আর জ্যাসপারের সঙ্গে দেখা হলো না। সূর্য ঢলে পড়তে জ্যাসপার তার ল্যাবের নির্জনতা আঁকড়ে ধরে ড্রাকনিসের সাথে সংযোগ স্থাপন করলো। গভীর মনোযোগে সে তার ভাইকে উদ্ধার করার পরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এক গভীরতম প্রত্যয় তার চোখে মুখে বিরাজ করছে। রাত গড়িয়ে গেছে, কিন্তু জ্যাসপার সে ল্যাবে রয়ে গেছে। কাজ আর আলোচনা তাকে গ্রাস করে রেখেছে। অন্যদিকে ফিওনা বিশ্রামের ঘরে তলিয়ে গেছে। আজকের দিনটি ক্লান্তি আর শরীরে মৃদু অসুস্থতা, ঘুম তার কাছে একমাত্র আরাম। গভীর নিদ্রায় ডুবে গেছে সে। দিনের ঘটনাগুলোর ভার ঘুমের চাদরে মুছে যাচ্ছে। এক অচেনা শান্তি তার জগৎটাকে ঢেকে দিচ্ছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে অ্যাকুয়ারা প্রতিদিনের মতো ফিওনাকে ডেকে তোলার জন্য তার কক্ষে প্রবেশ করে।
কিন্তু আজ সবকিছু ভিন্ন মনে হলো। ফিওনা সাদা কম্বলের নিচে সম্পূর্ণভাবে ঢেকে নিশ্চল হয়ে শুয়ে আছে। একবার দুবার তার নাম ধরে ডাকলো, কিন্তু ফিওনা সাড়া দিল না। সে গভীর ঘুমে নিমগ্ন। মৃদু উদ্বেগ একবারে ফিওনাকে হালকা ধাক্কা দিতে গিয়ে হঠাৎ থমকে গেল। ফিওনার শরীর স্পর্শ করতে অবাক হয়ে লক্ষ্য করলো যে তার ত্বক অস্বাভাবিকভাবে উষ্ণতায় দহন হচ্ছে, আগুনের উত্তাপে ঝলসে উঠেছে। এই তাপমাত্রা তাদের ভেনাসের স্বাভাবিক উষ্ণতার সমান, অথচ পৃথিবীতে এমন তাপমাত্রা অস্বাভাবিক আর অস্বস্তিকর। একবারে তৎক্ষণাৎ বুঝলো পৃথিবীর মানুষের এমন উত্তাপ কোনো সুস্থতার লক্ষণ নয়। এই তীব্র উষ্ণতা জ্বরের ইঙ্গিত দিচ্ছে, মানব দেহে অসুস্থতার প্রথম পদক্ষেপ। ফিওনার অসুস্থতা তার উদ্বেগকে আরো গাঢ় করে তুলল। সে ভাবতে লাগলো কিভাবে দ্রুত সাহায্য আনা যায় এই অসুস্থ মানব কন্যার জন্য। একবারে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে থারিনিয়ার আর আলভিরাকে সবটা জানালো। ফিওনার অবস্থা শুনে তাদের চেহারাতে গম্ভীর উৎকণ্ঠা ফুটে উঠল। তারপর তারা সবাই নিঃশব্দে অপেক্ষায় দাঁড়িয়ে রইল প্রিন্সের ল্যাব থেকে আসার প্রতীক্ষায়। অবশেষে গ্লাস হাউসের দরজা খুলল। এক দুর্বল অথচ স্থির উপস্থিতিতে জাসপার প্রবেশ করল লিভিং রুমে। সে সবার মুখে গাঢ় চিন্তার ছাপ খেয়াল করলো। সে মুহূর্তে পুরো স্থানটি বায়ু ভারী হয়ে উঠল তার অভিজাত্যের প্রভাবেই। প্রতিটি পদক্ষেপ, তার নির্ভীক চাহনি, কঠোর মুখায়ব আর প্রখর নির্লিপ্ততার আভাস ফুটে উঠল। সবার কৌতূহল আর উৎকণ্ঠা ভেদ করে জাসপার ধীর কণ্ঠে বলল, কি হয়েছে? সবার এমনভাবে দাঁড়িয়ে আছো কেন একসাথে? তার প্রশ্নের ধ্বনিত সুরে সবাই আরও সংকুচিত হয়ে পড়ল। থারিনিস কিছুক্ষণ চুপ থেকে অবশেষে বলল, প্রিন্স, ওই মানবী মেয়েটার প্রবল জ্বর এসেছে। তার অবস্থা অত্যন্ত শোচনীয়। জাসপারের মুখে এক মুহূর্তের জন্য চিন্তার রেখা পড়লেও সে নিজেকে অটল রেখে মুখের ভাব পাল্টালো না। নিজের সমস্ত উদ্বেগকে লুকিয়ে রেখে দাঁড়িয়ে রইল সবার সামনে। নিরাসক্ততার অদৃশ্য আড়ালে গভীর চিন্তায় ডুবে জাসপার থারিনিয়াসকে গম্ভীর কণ্ঠে নির্দেশ দিল, ল্যাবে যাও, পৃথিবীর মানুষের জ্বর সারাতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার তা জেনে এসো। থারিনিয়াস আদেশ পেয়ে দ্রুত ল্যাবের দিকে এগিয়ে গেল। এরপর জাসপার আকোয়ারাকে বলল, থারিনিয়াস আসার পর যা যা করতে হবে সেসব কিছু তুমি সম্পূর্ণ করবে। আকোয়ারা সাহস করে একটু এগিয়ে এসে বলল, প্রিন্স, আপনি একবার ফিওনাকে দেখে আসলে কেমন হয়? তার কি অবস্থা তা নিজের চোখে দেখে আসতেন। জাসপার চোখে হালকা নির্লিপ্ততা ফুটে উঠল। কোনো প্রয়োজন নেই বলেই সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নিজের কক্ষে পৌঁছে দরজা বন্ধ করে সে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। হৃদয়ের কোনো চাপা কষ্টকে বের হতে না দেওয়ার জন্য নিজেকে সামলে নিল। একবারা দূর থেকে তাকিয়ে বুঝে গেল প্রিন্সের অন্তরে আদতে কোনো পরিবর্তন আসেনি। সে এখন আগের মতোই কঠোর আর নিজের আবেগের প্রতি সম্পূর্ণ নির্মোহ। অবশেষে থারিনিয়াস শহর থেকে প্রয়োজনীয় ওষুধপত্র, একটি থার্মোমিটার নিয়ে গ্লাস হাউসে ফিরে এলো। একোয়ারা ধীর পায়ে ফিওনার পাশে এগিয়ে গেল। থার্মোমিটারটি তার মুখে গুজে জ্বর পরিমাপ করলো 104 ডিগ্রি। কাল বিকেলে ছাদে প্রচণ্ড ভিজে থাকার কারণে এমন তীব্র জ্বর আক্রমণ করেছে তাকে। ফিওনার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, তার শরীর সমস্ত শক্তি হারিয়েছে। একোয়ারা প্রথমে তাকে হালকা সামান্য খাবার খাইয়ে দেয়। ফিওনার চোখে এক ধরনের ধোঁয়াটে আচ্ছন্নতা। চোখ মেলতে চাইলেও অনিচ্ছা সত্ত্বেও একটানা বুঝে আসতে থাকে। শীতল হাত ধরে একোয়ারা তাকে ধীরে ধীরে বসিয়ে দেয়, সযত্নে ঔষধ মুখে তুলে দেয়। সবকিছু সম্পন্ন করার পর একোয়ারা ফিওনাকে আবার আলতো করে শুয়ে দেয়। কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় একোয়ারা একবার নিঃশব্দে তার ক্লান্ত মুখপানে চেয়ে থাকে। দিনের আলো অস্তমিত হয়েছে। রাতের নিস্তব্ধতায় ঘেরা গ্লাস হাউস ধীরে ধীরে পায়ে ফিরল জাসপার। পুরো বাড়িটি নিস্তব্ধ, সবাই নিজ নিজ কক্ষে গভীর বিশ্রামে মগ্ন। করিডোর দিয়ে হাঁটার সময় হঠাৎ ফিওনার কক্ষের সামনে এসে থমকে দাঁড়ায় সে। কক্ষের ভেতর থেকে ক্ষীণ কণ্ঠে ফিওনার কথা ভেসে আসছে, মনে হচ্ছে কাউকে উদ্দেশ্য করে কিছু বলছে। জাসপারের মনে হলো কেউ তাকে অদৃশ্য সুতায় টেনে নিয়ে যাচ্ছে। কৌতূহল চাপতে না পেরে কক্ষের দরজা খুলে সে ভেতরে প্রবেশ করতেই ফিওনার অবস্থায় চমকে ওঠে। বিছানায় শুয়ে প্রচণ্ড শরীর কাঁপছে, অগ্নিশিখার মতো তপ্ত হয়ে জ্বলছে। তার বিবর্ণ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, আর ঠোঁটের কোণে অস্থির বিড়বিড়ানি ধ্বনি। অস্পষ্ট শব্দগুলো অজানা কোনো অর্থ বহন করছে। জাসপার নীরবে তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। তার মুখে বিষাদময় কৌতূহলের রেখা ফুটে ওঠে। জাসপার নিঃশব্দে ফিওনার কক্ষের কাছে এগিয়ে গিয়ে দাঁড়ায়। তার কান ফিওনার মৃদু বিড়বিড় শব্দের দিকে নিবদ্ধ। ফিওনার কণ্ঠে ক্লান্তি আর একাকিত্বের গভীর ছাপ। সে অতীতে কারো উদ্দেশ্যে কিছু বলছে। ফিওনা অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করে উঠল, মিস ঝাং কোথায়? আপনি? গ্র্যান্ডপা কেন আসছে না? আমার এত জ্বর, তিনি আমাকে এখনো দেখতে আসলেন না। মিস ঝাং, আপনি জানেন না জ্বর এলে আমার ভয় করে? একা ঘরে আমি এভাবে থাকতে পারি না। জাসপার স্থির চোখে তাকিয়ে থাকে তার দিকে। তার হৃদয় ক্ষণিকের জন্য নীরব অনুভূতির ভারে আবদ্ধ হয়। সে অনুভব করতে পারে ফিওনার সেই নিঃসঙ্গতা, যা হয়তো এই মানব কন্যার কোমল জীবনে প্রাচীন স্মৃতির জ্বালা বহন করছে।
কিছুক্ষণ নীরবতা, হঠাৎ ফিওনার কণ্ঠে আবার প্রতিধ্বনিত হয়, ভেঙে পড়ে তার স্মৃতির ভারে। বাবা মা কোথায় তোমরা? কেন আমাকে রেখে চলে গেলে? ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিল কেন? তোমাদের ছাড়া আমি অসহায়। ফিওনার কণ্ঠে এই যন্ত্রণার আকুতি অদৃশ্য শূন্যতার গভীরে তলিয়ে যাচ্ছে। জেসপার স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার মনে এক চাপা কৌতূহল আর অজানা অনুভূতির স্রোত বয়ে যায়, কিন্তু তা বুঝতে না দিয়ে নির্বিকার চিত্তে উল্টো ঘুরে কক্ষ থেকে বেরিয়ে আসতে উদ্যত হয় সে, যাতে করে এমন মানব মেয়ের একাকিত্ব তার শক্তিময় সত্তাকে ছুঁতে না পারে। ফিওনা মৃদু গলায় বলল, মিস ঝাং, আমার খুব তৃষ্ণা পেয়েছে, পানি প্লিজ, আমি পানি খাবো। তার কণ্ঠে দুর্বলতা, ক্লান্তি আচ্ছন্ন। জেসপার মুহূর্তে থেমে যায়, তার চোখে কিছুটা চিন্তা চলে আসে, তারপর এক আর্দ্র নিঃশ্বাসে ঘুরে দাঁড়ায়। তখনও ফিওনা বিড়বিড় করে পানি চাইছে। জেসপার ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে আসে, ফিওনার পাশে বসে তার পিঠে বেড হেডের সাপোর্ট ঠেকিয়ে অতি সাবধানভাবে পানির গ্লাস হাতে নিল। ফিওনার মাথা এক হাতে নরম করে উঁচু করে জেসপার তার ঠোঁটের কাছে গ্লাসটি নিয়ে আসে। ফিওনার ঠোঁটগুলো অল্প একটু খুলে পানির স্পর্শে সাড়া দিল। কিছু পানি তার ঠোঁটের কোণ থেকে ঝরে পড়ে যায়, যা ঠোঁটের কিনারা বেয়ে বুকের জামার কাছে খানিকটা ভিজে যায়। জেসপার হঠাৎ চোখে অবলোকন করে তার কোমলতায় কিছু অজানা অনুভূতি জেগে উঠেছে। ফিওনার অজান্তে তার হাতের সঙ্গে ঠোঁট বেয়ে পড়া পানি আর শরীরের নরম ছোঁয়ার মতো অনুভব হয়। তখন জেসপারের মন ধীরে ধীরে কাঁপছিল, না জানি কেমন অনুভূতি এক তরঙ্গে। জেসপার পানি খাইয়ে ফিওনাকে আলতো করে শুয়ে দিয়ে উঠে যেতে উদ্যত হয়, কিন্তু হঠাৎ ফিওনা অবশ হাতটি তার কোনোই ধরে ফেলল। মৃদু স্পর্শে থমকে যায় জেসপার। ফিওনার স্পর্শে এমন এক নির্ভরতা তাকে গভীর কোনো টাইনে টেনে রাখে। ফিওনার কণ্ঠে অসহায় আকুতি। ফিওনা অনবরত কাঁপছে, তার গরম হাতে জেসপারের কোনোই আঁকড়ে ধরছে। সে ফিসফিসিয়ে বলে উঠল, প্লিজ মিস ঝাং, আমাকে একা রেখে যাবেন না। আমি অসুস্থ হলেও তো সবসময় আপনি আমার পাশে সারা রাত ধরে থেকেছেন, যেমনটা ছোটবেলায় মা থাকতো। প্লিজ, আমার ভয় লাগছে, আমার কাছে থাকুন না। অসুস্থ দুর্বল ফিওনার সেই কথাগুলি তার হৃদয় এক নির্ভীত কোণে আঘাত করে। জেসপার থমকে যায়, ফিওনার হাতের স্পর্শ তাকে থামিয়ে দেয়। কোনো কথা না বলে সে ধীরে ধীরে ফিওনার হাতের ওপর নিজের হাত রাখে, অনুভব করে সেই মানবীর তাপ আর অসহায়ত্ব। ফিওনা ধীরে ধীরে জেসপারের হাতটি নিজের গালের পাশে চেপে ধরে মৃদুস্বরে বলে উঠল, আপনার হাতটা খুবই শীতল মিস ঝাং, মনে হচ্ছে আমার জ্বর এখনই সেরে যাবে। তার কণ্ঠে গভীর প্রশান্তির আভাস, সেই শীতলতার স্পর্শে যন্ত্রণা মুছে যাবে। জেসপারের কঠিন দৃষ্টি কিছুটা নরম হয়ে আসে, তবে তার মুখের রেখায় কোনো ভাবান্তর ফুটে ওঠে না। তবুও তার হাতের শীতলতা নিঃশব্দে ফিওনার অবসন্ন মনকে আশ্রয় দেয়। সেই মুহূর্তে তাদের চারপাশে এক নীরবতার আচ্ছাদন নেমে আসে। জেসপার ফিওনার গালে স্পর্শে এক গভীর তাপ অনুভব করে, তার শরীরের উত্তাপ অশান্ত আগুনের মতো জ্বলছে। মেয়েটির ক্ষীণ অবিরাম কাঁপুনি কম্বলের নিচে ধীরে ধীরে বেড়ে চলেছে, আর তা দেখে এক মুহূর্তে চিন্তায় ডুবে যায় জেসপার। এরপর কিছু না ভেবে ফিওনাকে আলতো করে নিজের বুকে টেনে নেয়, দু হাতে তাকে নিবিড় করে জড়িয়ে রাখে। তার নিজের উষ্ণতা এই অসহায় দেহটির শীতল যন্ত্রণাকে প্রশমিত করার তাগিদে। ফিওনা সেই উষ্ণতার আশ্রয়ে শিথিল হয়ে জেসপারের কোমল শার্টে শক্ত করে ধরে রাখে, যাতে তাকে একা রেখে সে যেতে আর না পারে। তবে অসুস্থতায় ফিওনার চোখ ভারী হয়ে আসে, সে চোখ বেয়ে ধীরে ধীরে নীরব অশ্রুধারা গড়িয়ে পড়ে। সেই মুহূর্তে জেসপার তার গালে হাত রেখে মৃদু স্পর্শে মুখটা একটু তুলে ধরে। ফিওনার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু তার বুড়ো আঙুলের এসে ঠেকে। এই স্পর্শে নিঃশব্দে এক কেবল অনাবিল প্রশান্তির ছোঁয়া, যেই নীরবভাবে তাদের দুজনকে এক নিবিড় আশ্রয়ে জড়িয়ে রেখেছে। জেসপার নিজে বুঝতে পারছিল না কেন সে ফিওনাকে এত কাছাকাছি টেনে নিয়ে আসছে, কেন তার অসুস্থতা এত গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে তাকে। তার চোখের সামনে মেয়েটির দুর্বল কাঁপতে থাকা শরীর আর সেই কষ্ট যা সে নিঃশব্দে সহ্য করছে, এগুলো সবকিছু এক অদ্ভুতভাবে জেসপার হৃদয় গহীনভাবে কোথাও আঘাত করছে। তার ভেতরের ড্রাগন সত্তা, যে এক সময় সর্বভোগ শক্তি আর শীতল নিঃসঙ্গতায় ডুবে থাকতো, আজ এক অতিরিক্ত সূক্ষ্ম অনুভূতির কাছে পরাজিত হচ্ছিল। এটা কি কোনো এক অপরিচিত টান তাকে বেঁধে ফেলেছে? জেসপার জানতো ডিভাইসের নির্দেশে তাকে ফিওনাকে দূরে রাখতে হবে, কিন্তু সে চাইলেও এই অজানা আবেগ তাকে বাধ্য করছে তাকে আঁকড়ে ধরতে। তা কি প্রেম? কি সত্যি তার হৃদয় এখন সেই মুহূর্তে কিছু চায় যা সে কখনো অনুভব করেনি? ফিওনার কাঁপতে থাকা দেহ আর চঞ্চল হৃদয়ে কোনো গভীর কিছু ছুঁয়ে যাচ্ছিল। ফিওনার নরম শ্বাস প্রশ্বাস, তার ত্বকের উষ্ণতা,
এগুলি জেসপারের কাছে মুহূর্তের জন্য ভীষণ মধুর এক স্বপ্ন হয়ে উঠছিল। তার মুখটা আরো কাছে এনে ফিওনার নিঃশব্দ কান্না, তার অসুস্থতা সবকিছু গভীরে প্রবাহিত হচ্ছিল। কেন এমন অনুভূতি হচ্ছে? কেন তার হৃদয় এত গভীর টান সৃষ্টি হচ্ছে? তার ড্রাগন সত্তা যে জানতো কিভাবে নিজেকে শাসন করতে হয়, আজ এক নিঃস্ব ভীরু প্রেমিকের মতো একে অপরের অগোছালো হৃদয়ের সামনে দাঁড়িয়ে আছে। জেসপার বুঝতে পারল তার অস্তিত্বের কোনো জায়গায় এই অনুভূতি ছিল। সম্ভবত সে কখনো অনুভব করতে পারেনি, কিন্তু আজ এই মুহূর্তে, যখন তার হাত ফিওনার মুখের কাছে ছিল, যখন তার চোখ ফিওনার চোখের দিকে তাকিয়েছিল, তার হৃদয়ের গহীনে এক নীরব পরিবর্তন ঘটেছিল। ফিওনা, যার প্রতি সে এতদিন কঠোর নিষ্ঠুর ছিল, আজ তার প্রতি এক গভীর আকর্ষণ অনুভব করছে। জেসপার মনে মনে আওড়ালো। তার চোখ ফিওনার মুখের দিকে স্থির ছিল। সে নিজেই কোনো এক অজানা চুম্বকতায় তার কাছে বাধ্য হয়ে চলে আসছে। তবে কি আমি সত্যি এই হিউম্যান গার্লটার প্রেমে পড়েছি? তার মুখে অস্থিরতা ফুটে উঠল অস্বাভাবিক প্রশ্নে।